গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা প্রধানমন্ত্রীর। সব ইপিজেডে ১.৫ লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত। ৫ আগস্ট ঘিরে নাশকতার শক্তি আওয়ামী লীগের নেই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে দিল্লির অবস্থান জানতে চায় ঢাকা। বরিশালের বাকিরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের ৩ জন আহত। ঘরের পাশে বালুর বস্তায় রাখা ছিল বোমা। গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রকট হয়ে উঠেছে চট্টগ্রামে। চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিং, নাগরিক দুর্ভোগ চরমে। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে দেওয়া হবে সরকারি সহায়তা। সভায় সিদ্ধান্ত হয় প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। এই কারণে তিনি বিভিন্ন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন। ভোক্তাদের মধ্যে সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়াতে এর অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধাগুলো ব্যাপকভাবে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায়। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন ইপিজেডে মোট ১,২৫,০০০ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা হয় বৈঠকে। নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের জমি ও বিদ্যমান অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনাও বৈঠকে পর্যালোচনা করা হয়। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইন অনুসরণ ও নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হয়। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথা চারা দিতে না পারে সে বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলের বাংলাদেশে নিযুক্ত ল ফার্ম কাজ করছে বলে আবারও জানান তিনি। কেন তাকে জামিন দেওয়া হয়েছে সেটা তাদের আদালতের বিষয়। বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন বলে মন্তব্য তার। এনসিপির সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা তদন্ত চলছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে বিষয়টি নির্বাচন কমিশন দেখছে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রাখার বিষয়টি জানিয়েছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই
একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি। আগামী 5 আগস্ট দলের একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত থাকবেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে আসা খবরের বিষয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ইস্যুতে সরকার দেশটির অবস্থান পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরো চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কিনা, বিষয় না। ধন্যবাদ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটি ভ্রান্ত ধারণা বলেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে যত সংস্কার সবই করেছে বিএনপি। সরকারে এসে চেষ্টা করছে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের। অভিযোগ করেন, এখন শব্দ নিয়ে বিভেদ শুরু হয়েছে, সংশোধন হচ্ছে নাকি সংস্কার হবে। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মত তার। বলেন, বিরোধিতা এমন পর্যায়ে যেন না যায় যাতে সহিংসতায় রূপ নেয়। কিছু ঘটনা যা ঘটেছে উল্লেখ করে তার নিন্দা জানান বিএনপির মহাসচিব। বলেন, দেশটা সবার, তাই সারাক্ষণ যদি মারামারি কাটাকাটি করতে থাকেন তাহলে কোনোদিনই এগোনো যাবে না। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা মেনে নেওয়া হবে না। বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবেই আমরা করতে চাচ্ছি। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ 2 সহযোগী মোহাম্মদ দিদার আলম ও মোহাম্মদ আফসার মিয়াকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, সীতাকুণ্ডের শীতলপুরের শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে রবিবার রাতে চেকপোস্ট বসিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। রাতেই আসামিদের তথ্যের ভিত্তিতে রাউজানে মানিক নামে এক ব্যক্তির বসত ঘরের পেছনে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 7.65 ক্যালিবারের 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার দিদার আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ 10টি মামলা আর আফসার মিয়ার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
উপজেলার দুধল মৌ গ্রামের শাহ আলম হাওলাদার বাড়িতে সকাল 6টায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন হনুফা বেগম, তার মেয়ে ইতি আক্তার ও নাতি ফাহিম হাওলাদার। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের পাশে থাকা কয়েকটি বালুর বস্তার মধ্যে একটি বস্তায় বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা ওই 3 জনের গায়েই আগুন লেগে যায়। আত্মরক্ষার্থে তারা সে সময় নদীতে ঝাঁপ দেয়। এ সময় গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে কেউ কিছুই বলতে পারছে না। এদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চট্টগ্রামে প্রকট আকার ধারণ করেছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। স্থানীয়দের অভিযোগ, সুযোগ কাজে লাগিয়ে 1.5 থেকে 2 গুণ বাড়তি ভাড়া নিচ্ছে সিএনজি অটোরিকশা চালকরা। বন্দর নগরীর বাসিন্দারা বলছেন, সংকট প্রকট হলেও তা কমিয়ে দেখানো হচ্ছে। তাদের দাবি, গ্যাস ও বিদ্যুৎ অফিস থেকে সংকট নিয়ে সরবরাহ করা তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডে ট্রিপ করার পর থেকে চট্টগ্রামে গ্যাসের যোগান 450 মিলিয়ন ঘনফুট কমে গেছে। ভাসমান টার্মিনাল ঠিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এদিকে বর্তমানে গ্যাস সরবরাহ হচ্ছে মাত্র 200 মিলিয়ন ঘনফুট, যা মোট চাহিদার অর্ধেক। তাই মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। এতে শুধু সিএনজি স্টেশন, শিল্প কারখানা বা ক্যাপটিভ পাওয়ারই সংকটে পড়েনি, বিভিন্ন এলাকার বাসাবাড়ির চুলার আগুনও নিভে গেছে। পিডিবি জানিয়েছে, চট্টগ্রামে লোডশেডিং হচ্ছে 50 থেকে 60 মেগাওয়াট। রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে একই সঙ্গে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি। সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কেমব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা কুরআন সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে বলে আশা করেন সেনাবাহিনী প্রধান। জাতীয় বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে টাঙ্গাইল পৌরসভার কালীপুর ও পাতুলিপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একটি অর্ধনির্মিত সেতু। লৌহজং নদীর পার ঘেঁষে 2018 সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও নির্মিত হয়নি 2 পারের সংযোগ সড়ক ও মাটি ভরাটের কাজ। ফলে 8 বছর ধরে জনসাধারণের কোনো কাজেই আসছে না সেতুটি। ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই রুটে চলাচল করছেন এলাকার শত শত মানুষ। ব্যাহত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত। চরম ভোগান্তিতে ওই রুট ব্যবহারকারীরা। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। এই বেহাল দশা টাঙ্গাইলের কালীপুর ও পাতুলিপাড়ার লৌহজং নদী এলাকার। যাতায়াত সহজ করতে লৌহজং নদীর পার ঘেঁষে সেতু নির্মাণ করা হলেও কোনো কাজ হয়নি 2 পাশের অ্যাপ্রোচ সড়ক ও মাটি ভরাটের। ফলে ব্যবহারের অনুপযোগী ব্যয়বহুল সেতুটি। আর এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষছেন ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কালীপুর, পাতুলিপাড়া ও আশপাশের অন্তত কয়েকটি ওয়ার্ডের শত শত মানুষকে। বেশি কষ্ট পেতে হচ্ছে শিক্ষার্থী ও রোগীদের। আমাদের যে ভোগান্তিটা আর 27 বছর যাবত ব্রিজটা করে দিছে, কিন্তু এক পাশে মাড়ি ফেলায় দিছে আর এক পাশে মাড়ি ফেলায় দেয় নাই।
হাজার হাজার মানুষ এখানে চলাচল করে, তারপর অনেক মালামাল নিতে হয়। আমাদের এক বস্তা চাউল নিতে হলেও আমাদের কাঁধে করে নিতে হয়, একবার নিতে পারি না, ভাঙে ভাঙে নিতে হয়। এলাকার লোকজন একদম আসতে পারে না, এই অনেক জায়গা ঘুরে আসতে হয় দিক দিয়া। আর যারা আগে পূর্বে এটা করছে তারাই যে চলে গেছে তাদের খবরই নাই। এইগুলো ভাঙ্গা ছিল, আমরা দেখা গেছে নিজেরা চলাচলের জন্য মাথায় করে এই মাটি ফেলাইছি। মাটি ফেলাই এনে দেখা গেছে নিজেরা কোনো রকম ভাবে চলাচলের জন্য রাস্তাটা কোনো রকম ভাবে ঠিক করে নিছি। সরকারের কাছে চাই যে আমাদের এই রাস্তাটা একটু মেরামত করে দেখ, আমাদের ভয়রাবার জন্য সুযোগ করে দেখ, কারণ আমরা তো বাঁচতে চাই, বাঁচার মতো ব্যবস্থা পৌরসভার কাছে, এটাই আমাদের কাছে দাবি। এদিকে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী। কালভার্টটা 2018 সালে নির্মাণ করা হয়েছে এবং এটা 5 নং ওয়ার্ড ও 7 নং ওয়ার্ডের সংযোগস্থলে এটা নির্মাণ করা হয়েছে এবং বিষয়টা আমরা ইতিমধ্যে হয়েছি, জানতে পেরেছি। আমরা আমাদের স্যারদের সাথে এই বিষয়ে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব যাতে জনগণ উপকৃত হয়। দুর্ভোগ থেকে মুক্তি পেতে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী 2 এলাকার মানুষ। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 28 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানায়। 24 ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 2 শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে পর্যন্ত বিভাগে মোট 703 জনের হাম শনাক্ত হয়। সিলেট বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 116 জন। এর মধ্যে সিলেটে 40 জন, সুনামগঞ্জে 51, হবিগঞ্জে 12 ও মৌলভীবাজারে 13 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট 164 জন হাম রোগী চিকিৎসাধীন। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম এই মোট 4 জনকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়েছে। এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শিক্ষাঙ্গনের এই মূল্যবান সময়কে সৎ পথে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ। নোয়াখালীর বেগমগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। উপজেলার একলাসপুর ইউনিয়নের ফুটবল টার্ফ মাঠে হয় আয়োজন। সভাপতিত্ব করেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি আজাদ ভূঁইয়া। সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদ্রা সড়কের 2 পাশে গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিএনপি নেতা আব্দুস সালাম মধু ও অন্যান্যরা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার জাওয়াদুল হকের অপসারণ দাবিতে মানববন্ধন হয়েছে। সচেতন রাজশাহীবাসীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন হয়। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও অন্যান্য নেতাকর্মীরা। খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার সহজলভ্যতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা হয়েছে। জেলার পর্যটন মোটেলে উন্নয়ন সংস্থা জাবারাং এর আয়োজন করে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে FIVDB। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
কুড়িগ্রামের উলিপুর থেকে রাজীবপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। রাজীবপুরের কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারি এলাকায় এসব আয়োজন করা হয়। প্রস্তাবিত স্থায়ী বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ডিনস অ্যাওয়ার্ড প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান। একাডেমিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ 12 কৃতী শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। খুলনার জাহানবাদ সেনানিবাসে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের খুলনা শাখার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজামুদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ম্যারাথন প্রতিযোগিতা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ABM শহীদুল। সঙ্গে ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আনিসুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন এতে। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা প্রধানমন্ত্রীর। সব ইপিজেডে 1.25 লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত। 5 আগস্ট ঘিরে নাশকতার শক্তি আওয়ামী লীগের নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে দিল্লির অবস্থান জানতে চায় ঢাকা। বরিশালের বাকরিগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের 3 জন আহত, ঘরের পাশে বালুর বস্তায় রাখা ছিল বোমা। গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রকট হয়ে উঠেছে চট্টগ্রামে। চুলায় জাল নেই, নিয়মিত লোডশেডিং, নাগরিক দুর্ভোগ চরমে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।